হরমুজের নীল জলের নিচে এখন নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে ইরানের নতুন অস্ত্র। চোখে দেখা যায় না, রাডারে ধরা কঠিন, কিন্তু যখন আঘাত করবে তখন বোঝার সময় থাকবে না। ইরানের বিপ্লবী গার্ড করে নৌবাহিনী হরমুজ প্রণালীতে মোতায়েন করেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা বিশেষ সাবমেরিন, যাদের নাম দেওয়া হয়েছে পারস্য উপসাগরের ডলফিন। ইরানি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি এক ভাষণে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই সাবমেরিনগুলো শুধু প্রদর্শনীর জন্য নয়, দীর্ঘ সময় সমুদ্রের গভীরে সমুদ্র তলে অবস্থান করে শত্রুর জাহাজ বাঁধা দেয়া এবং প্রয়োজনে ধ্বংস করা, এটাই এদের কাজ। হরমুজের বিস্তীর্ণ জলরাশি জুড়ে ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে এই ডলফিনের দল। সম্প্রতি দেনা ডেস্ট্রয়ারের শহীদদের স্মরণে আয়োজিত এক অভিযানে এই সাবমেরিনগুলো জলের উপরে উঠে এসে প্রদর্শনীমূলক মহড়া দেখালো, তারপর আবার নিঃশব্দে মিলিয়ে গেল গভীরে, যেন সংকেত দিল আমরা আছি, আমরা অপেক্ষা করছি। এটা শক্তির বার্তা, এটা ইরানের, আমাদের ঘরে ঢুকলে পরিণতি বুঝবে। উপর দিয়ে ইরান যখন ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকি দিচ্ছে, নিচে তখন ডলফিনেরা জলের তলায় জাল বুনছে। এটা কাকতালীয় নয়, এটা পরিকল্পিত কৌশল। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ঘোষণা করেছেন, ইরানের ধৈর্যের সীমা শেষ। সামরিক মুখপাত্র সরাসরি বলেছেন, পরবর্তী আঘাতের জবাবে শত্রুরা মুখোমুখি হবে নতুন অস্ত্র, নতুন যুদ্ধ কৌশল এবং নতুন যুদ্ধক্ষেত্রের। সেই নতুন যুদ্ধক্ষেত্র কোথায়? হরমুজের অন্ধকার গভীরতায়, যেখানে আমেরিকার সবচেয়ে আধুনিক ডেস্ট্রয়ারও চোখ বন্ধ করে চলে। সাবমেরিন মোতায়েন মানে ইরান এবার খেলার নিয়ম বদলে দিচ্ছে। আকাশে যুদ্ধ হলে অ্যান্টি ড্রোন প্রযুক্তি আছে, জলের উপরে যুদ্ধ হলে রাডার আছে, কিন্তু সমুদ্রের তলায় সেখানে গেমটা সম্পূর্ণ আলাদা। ওয়াশিংটনের হিসাব কি মিলছে? আমেরিকা মে মাসের শুরু থেকে আগ্রাসী অবস্থানে আছে। ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ থেকে উড়ে আসা F-18 সুপার হর্নেট, ইরানের তেলবাহী MT স্টার 3 ও MT সেডার 2 এর চিমনিতে নিখুঁত আঘাত করেছে। 4টি ইরানি জাহাজ অচল করা হয়েছে, 58টি বাণিজ্যিক জাহাজকে পথ বদলাতে বাধ্য করা হয়েছে। মার্কো রুবিও বলেছেন, লাল রেখা স্পষ্ট, আমাদের জাহাজে গুলি চালালে তুমি উড়ে যাবে। কিন্তু রুবিও যে হিসাব করেননি সেটা হলো, জলের তলার ডলফিনকে আগে দেখতে হয়, তারপর গুলি চালানো যায়। দেখতে না পেলে কোনো লাল রেখাই কাজে আসে না। তেহরানের রাস্তায় এখন জাতীয়তাবাদের আবেগ টকবক করছে। যুদ্ধের দামামা বাজলে অনেকেই পতাকা হাতে রাস্তায় নামে, ইরানও তার ব্যতিক্রম নয়। সরকারের কঠোর অবস্থানে সমর্থন দিচ্ছেন লাখো মানুষ। হরমুজ এখন দুই রকম বিপদ বহন করছে, উপরে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ছায়া, নিচে ডলফিনদের নীরব টহল। ইরান এবার আর কোণঠাসা নয়, ইরান এবার কৌশলী। জলের উপরে যে হুঙ্কার দিচ্ছে, জলের নিচে সে জাল পাচ্ছে। পারস্য উপসাগরে এখন শুধু ঢেউ নেই, ডলফিন সাবমেরিনও আছে, এবং এই ডলফিনেরা শিকারের জন্য অপেক্ষা করতে জানে। ইরান তার সামরিক ভান্ডার থেকে এমন এক তুরুপের তাস উন্মোচন করেছে, যা এই অঞ্চলের যুদ্ধের সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে। এটি কোনো সাধারণ অস্ত্র নয়, বরং এটি ইরানের তৈরি অত্যাধুনিক এবং ঘাতক স্টেলথ ড্রোন হাদিদ 1110, যা সমর মহলে দালাহু নামেও পরিচিত। 2005 সালের শুরুর দিকে প্রথম প্রকাশ্যে আসা এই ড্রোনটি এখন সরাসরি রণক্ষেত্রে মোতায়েন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাসনিম নিউজ এজেন্সির তথ্য মতে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইতিমধ্যে এই ড্রোন ব্যবহার করে ইসরায়েল ও মার্কিন সংশ্লিষ্ট বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে। এই ড্রোনটির বিশেষত্ব হল এর রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা। এর গঠনশৈলী বা ফ্যাসেটেড ইয়ারফ্রেম এমনভাবে তৈরি করা হয়েছে যা একে শত্রু রাডারে প্রায় অদৃশ্য করে রাখে। হাদিদ 1110 ড্রোনটি কেবল অদৃশ্যই নয়, এটি অত্যন্ত দ্রুতগামী। একটি শক্তিশালী জেট ইঞ্জিনের সাহায্যে এটি ঘন্টায় 500 কিলোমিটারেরও বেশি বেগে ছুটতে পারে। 30,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম এই ড্রোনটি টানা 1 ঘন্টা আকাশে অবস্থান করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর 30 কেজির শক্তিশালী ওয়ারহেড যে কোনো লক্ষ্যবস্তুকে মুহূর্তেই গুঁড়িয়ে দিতে সক্ষম। বিশারদদের মতে, এই ড্রোনটি মোতায়েন করার মাধ্যমে ইরান সিগন্যাল দিচ্ছে যে তারা এখন কেবল সংখ্যারোপণ নয়, বরং প্রযুক্তির দিক থেকেও ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান প্রতিশোধ নেওয়াকে পবিত্র দায়িত্ব হিসেবে ঘোষণা করেছেন। তবে ইরানের আসল শক্তি লুকিয়ে আছে তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডারে, যাকে তারা তাদের সামরিক কৌশলের মেরুদণ্ড মনে করে। ইরানের কাছে রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্রের সংগ্রহ। মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর আধুনিক যুদ্ধ বিমানের মোকাবিলা করতে ইরান গড়ে তুলেছে কয়েক স্তরের এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।
ইরানের হাতে থাকা মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেমন সেজ্জিল, খাইবার শেকান ও হাজ কাশেম সরাসরি ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে সেজ্জিল ক্ষেপণাস্ত্রটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি ব্যবহার করে, যার ফলে এটি অত্যন্ত দ্রুত উৎক্ষেপণ করা যায়। এছাড়াও ইরানের সোমার ও পাভের মতো ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো মাটির খুব কাছ দিয়ে উড়ে গিয়ে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে উস্তাদ। যুদ্ধের ময়দানে টিকে থাকতে ইরান গড়ে তুলেছে সুবিশাল মিসাইল সিটি বা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর। পাহাড়ের গভীরে সুড়ঙ্গ কেটে তৈরি করা এই গোপন ঘাঁটিগুলো অত্যন্ত শক্তিশালী বোমা বর্ষণও সহ্য করতে পারে। এর ফলে প্রথম দফার কোনো বড় হামলায় ইরানের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস করা অসম্ভব। ইরানের কৌশল পরিষ্কার, তারা সরাসরি বিমান যুদ্ধে না গিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ঝাঁক দিয়ে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত করে তুলবে এবং সেই ফাঁকে স্টেলথ ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁত আঘাত হানবে। ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলার প্রতিশোধ নিতে ইরান এখন মরিয়া। ইরানের এই নতুন স্টেলথ ড্রোন এবং হাজার হাজার ক্ষেপণাস্ত্রের মজুদ কেবল একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং এটি গোটা অঞ্চলের ভূ রাজনীতিকে কাঁপিয়ে দিচ্ছে। একদিকে ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তি, অন্যদিকে ইরানের এই ঘাতক ড্রোনের সারপ্রাইজ। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। মধ্যাঞ্চলের রণাঙ্গনে এবার আগুনের বৃষ্টি নামালো ইরান। 7 এপ্রিল 2026 দিনটি ইতিহাসের পাতায় খোদাই হয়ে থাকবে এক ভয়াবহ রণকৌশলের সাক্ষী হিসেবে। দীর্ঘদিনের উত্তেজনার পর ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC প্রথমবারের মতো তাদের তুরুপের তাস টুইন মিসাইল লঞ্চ সিস্টেম বা দ্বৈত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা যুদ্ধের ময়দানে নামিয়েছে। এর ফলে ইসরায়েলের বুক চিরে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের সংখ্যা মুহূর্তেই দ্বিগুণ হয়ে গেছে। IRGCর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাভি সোশ্যাল মিডিয়ায় যুদ্ধের এই নতুন ধাপের ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ফাতা এবং খাইবার শেকান ক্ষেপণাস্ত্রের জন্য এখন নতুন টুইন লঞ্চার ব্যবহার করা হচ্ছে। এর অর্থ হলো, আগে যেখান থেকে একটি ক্ষেপণাস্ত্র আসতো, এখন সেখান থেকে একসাথে দুটি ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে। অপারেশন ট্রু প্রমিস 4 এর 99তম তরঙ্গে এই বিধ্বংসী প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলের ওপর আগুনের লেলিহান শিখা ছড়িয়ে দেওয়া হয়েছে। ইরানের এই অভাবনীয় হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের 30টিরও বেশি কৌশলগত পয়েন্ট। খাইবার শেকান ক্ষেপণাস্ত্রের নির্ভুল নিশানায় আঘাত হানা হয়েছে রিশন লেজিয়ন, পেতা তিকভা, বীরশেবা এবং খোদ রাজধানী তেলাবিবের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে। ইরানি কর্মকর্তারা একে হেয়ালি অপরাধের যোগ্য জবাব হিসেবে বর্ণনা করছেন। এই হামলা কেবল সামরিক স্থাপনাতেই সীমাবদ্ধ নেই। ইসরায়েলের শিল্পাঞ্চল এবং প্রধান অবকাঠামোগুলো এখন ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই যুদ্ধের সূত্রপাত হয়েছিল গত 28 ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অতর্কিত হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যা করে। সেই অপূরণীয় ক্ষতির বদলা নিতেই ইরান শুরু করে তাদের পেজ টার্নিং বা ইতিহাস বদলে দেওয়া অভিযান অপারেশন ট্রু প্রমিস 4। ইরানের পক্ষ থেকে একটি কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে। IRGC স্পষ্ট জানিয়েছে, তারা বেসামরিক মানুষকে লক্ষ্য করে প্রথম হামলা চালায় না, কিন্তু ইসরায়েলের সামরিক ও অবকাঠামোগত কেন্দ্রগুলো এখন আর নিরাপদ নয়। অধিকৃত অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে সামরিক ও শিল্প এলাকাগুলো খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর ইঙ্গিত একটাই, ইসরায়েলি অর্থনীতির মেরুদণ্ডে আঘাত। এরই মধ্যে ইসরায়েলের জ্বালানি ও বিদ্যুৎ খাতের ওপর বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি সামরিক ঘাঁটির পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র এবং বন্দরগুলোতে আঘাত হানছে। পাল্টা হিসেবে ইসরায়েল যখন ইরানের পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলা চালাচ্ছে, তখন ইরান তাদের নতুন টুইন লঞ্চার দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যুহ বা আয়রন ডোমকে রীতিমতো দিশেহারা করে দিয়েছে। একসাথে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেত্রে হিমশিম খাচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন কেবল ধোঁয়ার কুণ্ডলী আর ক্ষেপণাস্ত্রের গগন বিদারী গর্জন। একদিকে ইরানের নতুন প্রযুক্তির দাপট, অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টা হামলার হুমকি। সব মিলিয়ে বিশ্ব এখন এক মহা প্রলয়ের সাক্ষী হতে যাচ্ছে। ব্রিগেডিয়ার মুসাভির ভাষায়, যুদ্ধের নতুন ধাপ শুরু হয়েছে। এখন প্রতিটি আঘাত হবে দ্বিগুণ শক্তিশালী। বারুদের গন্ধে দম বন্ধ করা এই পরিস্থিতিতে পুরো পৃথিবী তাকিয়ে আছে রণক্ষেত্রের দিকে। ইরানের এই টুইন লঞ্চার কৌশল কি ইসরায়েলের প্রতিরক্ষা দেয়াল পুরোপুরি ভেঙে দেবে, নাকি লড়াই মোড় নেবে এক পারমাণবিক ধ্বংসযজ্ঞের দিকে? সময় যত গড়াচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে ধ্বংসের বিভৎসতা। উত্তেজনার পারদ এখন আকাশচুম্বী, আর শান্তির আশা ধুলোয় মিশে যাচ্ছে ক্ষেপণাস্ত্রের আঘাতে।
আকাশকুসুম কল্পনা করা এক দর্পিত ব্যক্তির মুখে সজোরে চপেটাঘাত। মেহেদী হাসান এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে অত্যন্ত স্পষ্টভাবে দেখিয়েছেন যে তথাকথিত শক্তিশালী দেশগুলো যখন মনে করেছিল এক সপ্তাহে ইরানকে ধূলিসাৎ করে দেবে, তখন তাদের সেই ধারণা আজ বালির কাঁধের মতো ভেঙে পড়েছে। যুদ্ধের ব্যাকরণে একটি কথা প্রচলিত আছে, দুর্বল শক্তি যদি হার না মানে তবে দিন শেষে তারাই বিজয়ী। ইরান ঠিক এই তাসের ঘর ভাঙার খেলায় মেতেছে। বর্তমানে সর্বশ্রেষ্ঠ সামরিক শক্তি এবং দুটি পারমাণবিক শক্তিধর দেশের বিপক্ষে বুক ফুলিয়ে টিকে থাকা কোনো ছেলে খেলা নয়। ইতিহাস সাক্ষী দেয়, ইরানিরা সহজে নতি স্বীকার করার পাত্র নয়। যারা মনে করেছিলেন ইরান দ্রুত আত্মসমর্পণ করবে, তারা আসলে ইরানের লড়াকু মানসিকতা এবং ইতিহাসের পাতা থেকে শিক্ষা নিতে ভুলে গেছেন। মেহেদী হাসান এখানে ইউক্রেনের উদাহরণ টেনেছেন। রাশিয়ার আক্রমণের শুরুতে সবাই ভেবেছিল কিয়েভ দখল হবে কয়েকদিনে, কিন্তু ইউক্রেন টিকে গেছে। ঠিক একইভাবে ইরান রাশিয়ার সামান্য সাহায্য আর নিজেদের অভ্যন্তরীণ শক্তির উপর ভর করে লড়াই চালিয়ে যাচ্ছে। আমেরিকান নীতি নির্ধারকরা যেন ইরানের উপর আক্রমণ করে আঙুল ফুলে কলাগাছ হতে চেয়েছিলেন, কিন্তু বাস্তবতা আজ তাদের নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থায় ফেলে দিয়েছে। তারা ভুলে গেছেন 1980-র দশকের সেই 8 বছর ব্যাপী ইরাক ইরান যুদ্ধের কথা। সাদ্দাম হোসেনকে যখন পুরো পশ্চিমা বিশ্ব অস্ত্র ও রসদ দিয়ে সাহায্য করছিল, তখনও ইরান মাথা নত করেনি। প্রায় 5 লক্ষ প্রাণ বিসর্জন দিয়েও তারা টিকেছিল। সেই ইতিহাস আজ আবার নতুন করে ফিরে আসছে। পারমাণবিক কর্মসূচির প্রশ্নেও পরিস্থিতি এখন জগা খিচুড়ি অবস্থায়। ওবামা আমলের চুক্তি থেকে ট্রাম্পের বেরিয়ে যাওয়া যেন ছিল নিজের পায়ে কুড়াল মারা। বর্তমানে ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি। আমেরিকা যখন ইসরায়েলের সুরে সুর মিলিয়ে শূন্য সমৃদ্ধিকরণের দাবি তুলছে, যা ইরানের কাছে অরণ্য রোদন ছাড়া আর কিছু নয়। কারণ কোনো দেশই তার বৈজ্ঞানিক সক্ষমতা এবং শিল্প কাঠামোর অধিকার ছেড়ে দেবে না। সামরিক হামলা চালিয়ে একটি দেশের জ্ঞান বা ইচ্ছা শক্তিকে ধ্বংস করা যে সম্ভব নয়, তা বুঝতে পশ্চিমা বিশ্ব এখনো কানা করেও বুদ্ধি ব্যয় করছে না। এদিকে হরমুজ প্রণালী এখন যুদ্ধের তুরুপের তাস। ইরান এই জলপথ বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতিতে মরণ কামড় দেওয়ারও ক্ষমতা রাখে। যদিও আমেরিকার অবকাঠামোর কারণে তাদের প্রতিদিন কোটি কোটি ডলারের ক্ষতি হচ্ছে, তবুও তারা দমে যাওয়ার পাত্র নয়। নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনির নেতৃত্বে ইরান এখন এক নতুন মোড় পরিবর্তনের অপেক্ষায়। মধ্যপ্রাচ্যের এই সংকট কোনো সহজ সমাধান নয়। আমেরিকা যদি মনে করে পেশি শক্তি দিয়ে সবকিছু জয় করবে, তবে তারা আসলে আকাশকুসুম চিন্তা করছে। আলোচনার টেবিলে সমান মর্যাদা ছাড়া ইরানকে দমন করা হবে ঘোড়ার আগে গাড়ি জোড়ার মতো অসাধ্য। ইতিহাস থেকে শিক্ষা না নিলে এই যুদ্ধ কেবল রক্তপাত আর অস্থিরতাই বাড়াবে, কোনো চূড়ান্ত সমাধান আনবে না। ইরানের হাতে পারমাণবিক বোমা নেই সত্য, কিন্তু দেশটির হাতে রয়েছে এমন এক কৌশলগত নিয়ন্ত্রক, যা বর্তমানে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিকে মরার উপর খাড়ার ঘায়ের মতো বিপর্যস্ত করে তুলেছে। হরমুজ প্রণালী, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান ধমনী, বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে। তেহরান কার্যত প্রমাণ করে দিয়েছে যে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের চেয়েও বিধ্বংসী হতে পারে কোনো ভূ রাজনৈতিক চোখ পয়েন্টের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ। এই পরিস্থিতি ওয়াশিংটন ও তেল আবিবকে কার্যত হাড়ে হাড়ে টের পাওয়ানোর মতো অবস্থায় ফেলেছে। বিশ্বের পরাশক্তিগুলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য দশকের পর দশক দাঁতে দাঁত চেপে লড়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে, কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে। কিন্তু আজ তারা বুঝতে পারছে তাদের সেই রণকৌশল ভুল ছিল। ইরানের আসল পারমাণবিক শক্তি কোনো ল্যাবে নয়, বরং হরমুজের জলসীমায় লুকিয়েছিল। ইরান আজ কেবল নিজের স্বার্থই রক্ষা করছে না, বরং বিশ্ব শক্তির ক্ষমতার ভারসাম্যকে নড়বড়ে করে দিয়েছে। আজকের পৃথিবীতে শক্তির সংজ্ঞা পরিবর্তিত হয়েছে। এখন অস্ত্রের চেয়ে সরবরাহের লাইনের নিয়ন্ত্রণ বা সাপ্লাই চেইন কবজা করা অনেক বেশি কার্যকর কৌশল। ইরান সেই অস্ত্রটি ব্যবহার করছে এবং বিশ্বকে এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। বিশ্বের মোট সমুদ্রজাত অপরিশোধিত তেল ও গ্যাসের প্রায় 20 থেকে 25% এই সংকীর্ণ হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। যখন ইরান এই পথে জাহাজ চলাচল সীমিত করে দেয়, তখন বিশ্ব বাজারের উপর এর প্রভাব পড়ে হিমালয়ের মতো ভারী। জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে ব্যারেল প্রতি $110 গণ্ডি অতিক্রম করায় বিশ্ব অর্থনীতি আজ অগাধ জলে পড়েছে। একই তো দীর্ঘমেয়াদী যুদ্ধের দামামা, তার উপর তেলের বাজারে এই অস্থিরতা, সব মিলিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার উপর। বিশেষ করে চীন, ভারত,
জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো শিল্পোন্নত দেশগুলো আজ জ্বালানি সংকটের কারণে শাক দিয়ে মাছ ঢাকার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সত্য হলো তাদের অর্থনীতির চাকা স্থবির হয়ে যাওয়ার পথে। দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশগুলো জ্বালানি রেশনিং করতে গিয়ে জনজীবনে যে ভয়াবহ সংকট তৈরি করেছে তা অর্থনীতির ভাষায় চরম বিপর্যয়। মার্কিন অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলোর বিশ্লেষণ অনুযায়ী এই যুদ্ধের প্রলম্বিত ছায়া বিশ্ব অর্থনীতি থেকে কয়েক ট্রিলিয়ন ডলার মুছে ফেলার ক্ষমতা রাখে। ফেডারেল রিজার্ভের উদ্বেগ থেকে স্পষ্ট, বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ক্রমাগত হুঙ্কার ছাড়ছেন, কিন্তু তাতে পরিস্থিতির বিন্দুমাত্র পরিবর্তন ঘটছে না। উল্টো খোদ আমেরিকার ভেতরেই জ্বালানির দাম আকাশচুম্বী হওয়ায় বর্তমান মার্কিন প্রশাসনের উপর জনরোষ বাড়ছে। নির্বাচনের প্রাক্কালে এটি হোয়াইট হাউসের জন্য মরার উপর খাড়ার ঘায়ের চেয়ে কম কিছু নয়। ইরান যেন এক্ষেত্রে দড়ি টানাটানির খেলায় নিজের শক্ত অবস্থান জানান দিচ্ছে। ভৌগোলিক বাস্তবতায় হরমুজ প্রণালী মাত্র 33 কিলোমিটার প্রশস্ত এবং এর জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ পথটি ইরানের উপকূলীয় সীমানার অন্তর্ভুক্ত। ইরান জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশনে স্বাক্ষর না করায় এই জলপথের উপর নিজস্ব সার্বভৌমত্ব দাবি করছে। তাদের এই দৃঢ় অবস্থান কোনোভাবেই নমনীয় করার সুযোগ নেই। এমনকি যুদ্ধের পর শান্তি আলোচনা শুরু হলেও ইরান এখন প্রতিটি জাহাজ থেকে মোটা অঙ্কের টোল আদায়ের যে দাবি তুলেছে তা বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আগুনে ঘি ঢালার কাজ করছে। এই সংকটের সমাধান কোথায় তা নিয়ে আজ বড় বড় অর্থনীতিবিদরাও ধন্দে পড়েছেন, কারণ ইরানের এই অদৃশ্য পারমাণবিক অস্ত্র থামানোর কোনো সহজ পথ বর্তমানে কারো জানা নেই। যুদ্ধের ময়দানে একটা কথা বহু দিন ধরে চলে আসছে, জোর যার মূল্যের তার। কিন্তু এখন সেই সমীকরণ বদলে গেছে। আজ এমন এক বাস্তবতা সামনে এসেছে যেখানে কয়েক হাজার কোটি টাকার যুদ্ধ বিমানকে মাটিতে নামিয়ে দিতে পারে মাত্র কয়েক লাখ টাকার ছোট্ট একটি ড্রোন। দেখতে খেলনার মতো, কিন্তু কাজ ভয়ঙ্কর। আর এই বিপ্লবের কেন্দ্রবিন্দুতে আছে ইরান। 4 দশকেরও বেশি সময় ধরে কঠোর নিষেধাজ্ঞায় থাকা একটি দেশ কিভাবে এমন প্রযুক্তিগত শক্তি গড়ে তুলল, এই প্রশ্নই এখন বিশ্ব রাজনীতির বড় রহস্য। গল্পটা শুরু 1979 সালের ইসলামী বিপ্লব থেকে। বিপ্লবের পর আমেরিকা ইরানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে। একসময় আমেরিকার কাছ থেকে কেনা অত্যাধুনিক F-14 টমক্যাট যুদ্ধ বিমানগুলো হয়ে যায় প্রায় অকেজো, কারণ খুচরা যন্ত্রাংশ আর কারিগরি সহায়তা বন্ধ হয়ে যায়। ঠিক তখনই শুরু হয় ইরান ইরাক যুদ্ধ। আকাশ যুদ্ধে ইরান ছিল অনেকটাই পিছিয়ে, কিন্তু সেই দুর্বলতাই তাদের শক্তিতে পরিণত হয়। তারা বুঝতে পারে অন্যের উপর নির্ভর করলে চলবে না, নিজেদের প্রযুক্তি নিজেদেরই বানাতে হবে। এই সময় ইস্পাহানের কিছু তরুণ প্রকৌশলী ও সাধারণ মানুষ মিলে শুরু করেন এক নতুন উদ্যোগ। তাদের লক্ষ্য ছিল কম খরচে এমন কিছু তৈরি করা যা শত্রুর এলাকায় ঢুকে তথ্য নিয়ে আসতে পারে। প্রথম দিকে ড্রোনগুলো ছিল খুবই সাধারণ। কাঠের পাখা আর জ্বালানি রাখার জন্য ব্যবহার করা হতো হাসপাতালের আইভি ব্যাগ। অনেকে এটাকে হাস্যকর মনে করেছিল, কিন্তু 1983 সালে সেই খেলনা ড্রোন যখন শত্রুপক্ষের ভেতরে ঢুকে গুরুত্বপূর্ণ ছবি নিয়ে ফিরে আসে, তখন সবার ধারণা বদলে যায়। সেখান থেকে শুরু ইরানের ড্রোন বিপ্লব। ইরান বুঝে গিয়েছিল তারা কোনোদিন যুক্তরাষ্ট্রের মতো দামি স্টেলথ ফাইটার বানাতে পারবে না, তাই তারা বেছে নেয় অপ্রতিসম যুদ্ধ কৌশল, অর্থাৎ কম খরচে বেশি ক্ষতি করা। ধরা যাক একটি অত্যাধুনিক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছুটতে খরচ হয় কয়েক মিলিয়ন ডলার। অন্যদিকে একটি শাহেদ 136 ড্রোন তৈরি করতে খরচ মাত্র কয়েক হাজার ডলার। যদি একসঙ্গে 100টি ড্রোন আকাশে পাঠানো হয়, তবে শত্রুকে সেগুলো ভূপাতিত করতে বিপুল অর্থ ব্যয় করতে হয়। এই অর্থনৈতিক চাপই ইরানের বড় অস্ত্র। কিন্তু প্রশ্ন হলো, নিষেধাজ্ঞার মধ্যে থেকে তারা প্রযুক্তি পায় কোথায়? এখানেই ইরানের কৌশল। তারা বিভিন্ন দেশে ফ্রন্ট কোম্পানি খুলে সাধারণ বাজার থেকে চিপস, মোটর, ক্যামেরা কিনে আনে। তারপর সেগুলোকে সামরিক প্রযুক্তিতে রূপ দেয়। 2022 সালে ইউক্রেনে বিধ্বস্ত একটি ইরানি ড্রোনে আমেরিকান কোম্পানির প্রসেসর পাওয়া গিয়েছিল। অর্থাৎ সাধারণ প্রযুক্তিকে অস্ত্রে পরিণত করার এক অনন্য দক্ষতা অর্জন করেছে ইরান। 2019 সালে সৌদি আরবের তেল স্থাপনায় হামলা ছিল এই কৌশলের বড় উদাহরণ। কয়েকশো কোটি টাকার প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ড্রোনের আঘাতে বড় ক্ষতি হয়, কারণ ড্রোনগুলো খুব নিচু দিয়ে উড়ে এবং রাডারে ধরা পড়ে না। এই হামলার পর পুরো বিশ্ব বুঝে যায় দামি অস্ত্র থাকলেই নিরাপত্তা নিশ্চিত নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন বড় ভূমিকা রাখে। এমনকি রাশিয়ার মতো শক্তিধর দেশও এই ড্রোন ব্যবহার করতে বাধ্য হয়। ইউক্রেনের শহরগুলোতে এই ড্রোনের শব্দ যেন ভয় আর আতঙ্কের প্রতীক হয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, ইয়েমেনের হুথি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ সহ বিভিন্ন গোষ্ঠী এখন ইরানের ড্রোন প্রযুক্তি ব্যবহার করছে। এর ফলে ইরান এখন একটি বড় ড্রোন রপ্তানিকারক শক্তিতে পরিণত হয়েছে।
আজ থেকে 20 বছর আগে ড্রোনকে অনেকে খেলনা ভাবত, কিন্তু এখন সেই ছোট যন্ত্রই যুদ্ধের নিয়ম বদলে দিয়েছে। কোটি কোটি টাকার যুদ্ধজাহাজ, ট্যাঙ্ক সবকিছুকে চ্যালেঞ্জ জানাচ্ছে এই সস্তা প্রযুক্তি।